সূর্য রাশি পরিবর্তন করছে 16 জুলাই 2025। সূর্য ধনু রাশির ক্ষেত্রে সপ্তম ঘরে অবস্থান করছিল, দেবগুরু বৃহস্পতির সাথে জুতি তৈরি করেছিল। এবার রাশি পরিবর্তন করে অষ্টম ঘর, যেটা কর্কট রাশিতে অবস্থান করবে। কর্কট রাশি তো জলতত্ত্ব, আর সূর্য হচ্ছে অগ্নিতত্ত্ব। তো অষ্টম ঘরে সূর্য অবস্থান করবে। আর ধনু রাশির ক্ষেত্রে সূর্য হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি, তাহলে নিজের ঘর থেকে দ্বাদশেও অবস্থান করছে। তো সূর্যের কী রকম প্রভাব পড়বে ধনু রাশির ক্ষেত্রে, এই বিষয়ে বিশেষভাবে আজকে তুলে ধরব। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি, এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। আর এটা চন্দ্র রাশি অনুসারেই বলা হচ্ছে। সূর্য 16 জুলাই রাশি পরিবর্তন করবে এবং 3টি নক্ষত্রের উপর তার গোচর সম্পন্ন করবে। পুনর্বসু নক্ষত্র, পুনর্বসু নক্ষত্রের তো একটি চরণই পড়ে এই কর্কট রাশিতে। তারপর হচ্ছে পুষ্যা নক্ষত্র 4টি চরণ, আর ওদিকে হচ্ছে অশ্লেষা নক্ষত্রের 4টি চরণ। তো 16 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত পুনর্বসু নক্ষত্রে থাকবে, খুব অল্প দিনের জন্য। তারপর হচ্ছে 20 তারিখ থেকে একদম আগস্ট মাসের 2 তারিখ পর্যন্ত থাকবে হচ্ছে পুষ্যা নক্ষত্র, আর আগস্ট মাসের 3 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত থাকবে হচ্ছে অশ্লেষা নক্ষত্রে। 3টি নক্ষত্রে সূর্যের অবস্থান হতে যাচ্ছে অষ্টম ঘরে। তো সূর্য যখন অষ্টম ঘরে অবস্থান করে তখন তো অষ্টমের দোষ লাগে না, কারণ সূর্য হচ্ছে আত্মা, আত্মার কোনো মৃত্যু নাই, যার জন্য অষ্টমের কিন্তু দোষ লাগে না। তবে সূর্য হচ্ছে রাজা, রাজার মধ্যে স্বাভাবিক ক্রোধ থাকবে। তারপরে রাজা হবে আত্মবিশ্বাসী, অহংকারী হলেও রাজার মধ্যে আবার দয়ালু স্বভাব থাকবে। একদম সেম নারকেলের মতন, উপর দিক থেকে হচ্ছে কঠিন, ভিতরে হচ্ছে নরম। তো রাজার মায়া মমতা অবশ্যই প্রজাদের উপর থাকবে, প্রজাই হচ্ছে রাজার সন্তান। তো রাজা হচ্ছে এমন একটি ব্যক্তিত্ব, সমাজ যাকে সম্মান করবে, লোকে মানবে, যার জন্য সূর্য হচ্ছে রাজা। এবং সূর্য হচ্ছে কি উচ্চ কোটি গুণ দ্বারা সম্পূর্ণ। জন্মকুষ্ঠিতে যদি সূর্য খুব ভালো অবস্থায় থাকে, বলবান অবস্থায় থাকে, তাহলে সমাজে যথেষ্ট মান সম্মান বৃদ্ধি পায়। প্রশাসনের দিক থেকে অনেক প্রশাসনিক সুবিধাও পায় জীবনে। ধনুরাশির ক্ষেত্রে সূর্য হচ্ছে কারক গ্রহ। সূর্যতে একে অগ্নিতত্ত্ব, এবং যে কালপুরুষ চক্রটা তৈরি হয় তাতে কিন্তু ধর্মত্রিকোণে সূর্যের স্থান। কারণ এই যে ধনুরাশিতে যেমন সূর্য কারক, সেরকম তার পঞ্চম ঘরটা পড়ছে মেষ রাশি, মেষ রাশিতে উচ্চ হয়ে যায়, এবং নবম ঘরটা পড়ছে সিংহ রাশি, এখানটাতে সূর্য যথেষ্ট কারক। সূর্য হচ্ছে কি ধর্মের রক্ষক, ধর্ম হচ্ছে কি দেবগুরু বৃহস্পতি, কারণ ধর্মের যে জ্ঞান সেটা কিন্তু দেবগুরু বৃহস্পতি দিবে। এবং ধর্মপথে চলা, ধর্মের কথা বলা, ধর্মের সাথে কোনো কাজ করা, এটাই কিন্তু সূর্য বুঝায়, যার জন্য সূর্য হচ্ছে ধর্মের রক্ষক। সূর্য হচ্ছে পিতার কারক, সূর্য হচ্ছে আত্মার কারক। ধনুরাশির ক্ষেত্রে বর্তমানে শনিদেবের ঢাইয়া চলছে, কিন্তু শনিদেবের ঢাইয়া চলছে এটা ঠিক, কিন্তু দেবগুরু বৃহস্পতির যে অবস্থান এই ধনুরাশির ক্ষেত্রে, এটা কিন্তু বলতে গেলে খুবই ভালো অবস্থান। রাশির উপর দৃষ্টি থাকছে, এবং দেবগুরু বৃহস্পতির অপর সাধারণ রাশি মীন রাশিতেই শনি অবস্থান করছে, যেটা হচ্ছে চতুর্থ ঘর। এবং শনি এই 13 জুলাই আবার বকরি হয়েছে, আর 8 জুলাই কিন্তু দেবগুরু বৃহস্পতি আবার উদয় হয়ে গেছে। তার সাথে আবার অন্যান্য গ্রহদের অবস্থানও ভালো। রাহু অবস্থান করছে তৃতীয় ঘরে, রাহুর উপর দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি থাকছে। শুক্রদেব ষষ্ঠ ঘরে অবস্থান করছে। এই মাসের 25 তারিখে শুক্র রাশি পরিবর্তন করবে, 2 গুরুর দৃষ্টি থাকবে রাশির উপরে। বুধের অবস্থান, বুধ কর্মপতি, বুধ অষ্টম ঘরে অবস্থান করছে। কর্মপতি সপ্তমপতি বুধ অষ্টম ঘরে অবস্থান করছে, গুরুর একদম উচ্চ রাশিতে অষ্টম ঘর। কর্মক্ষেত্রে সংঘর্ষ থাকলেও যথেষ্ট সফলতাও থাকছে, কারণ যেখানটাতে গুরুর আশীর্বাদ মেন হয়ে গেছে এই ধনুরাশির ক্ষেত্রে, সেখানটাতে তো সফলতা নিশ্চিত। কত সংঘর্ষ আসবে, কিন্তু সংঘর্ষ করতে হবে সংঘর্ষের মতন, একাগ্রতা নিয়ে করতে হবে, লক্ষ্য স্থির করে করতে হবে, তারপরে তো বিজয় হাসিল। এটাই বোঝাচ্ছে সূর্যের যে এই নক্ষত্রগুলোর অবস্থান। কারণ 16 জুলাই থেকে একদম 19 জুলাই পর্যন্ত সূর্য থাকবে হচ্ছে পুনর্বসু নক্ষত্রে। পুনর্বসু নক্ষত্র হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, এবং এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে অদিতি মা। অদিতি হচ্ছে কে সূর্যদেবের মাতা। তাহলে সূর্যের এই নক্ষত্র অবস্থান যথেষ্ট ভালো অবস্থান, যদিও একটি চরণ পড়ছে এই কর্কট রাশিতে, যেটা হচ্ছে অষ্টম ঘরে। পুনর্বসু নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, এবং এই নক্ষত্রের যে সিম্বল সেটা ধনুষবাণ। তো ধনুষবাণ থেকে তো যে জিনিসগুলো উঠে আসছে, একটা লক্ষ্য স্থির উঠে আসছে, একাগ্রতা জিনিস উঠে আসছে, শালীনতা, ভদ্রতা, দায়িত্ব, কর্তব্য, এগুলো কিন্তু সব কিছু উঠে আসছে এই নক্ষত্র থেকে।
এবং যে ঘরে সূর্য অবস্থান করছে এটা আধ্যাত্মিক জগতের ঘর, মোক্ষ ত্রিকোণের ঘর, আত্মবিশ্লেষণকারী ঘর, মৃত্যুর দুয়ার, যাকে এক কথা বলা হয় যে মৃত্যুর পরের স্টেজ যে কী সেটা জানতে গেলে তো নিজেকে বিশ্লেষণ করতে হবে, গভীর বিশ্লেষণ করতে হবে। সেই ঘর হচ্ছে অষ্টম ঘর। অষ্টম ঘর হচ্ছে কি আবার গুপ্ত খাজানা। অষ্টম ঘর থেকে অনেক কিছু দেখা হয়, রিসার্চ জাতীয় বিদ্যা দেখা হয়, গবেষণা দেখা হয়, গোপন কার্য দেখা হয়। তো এই নক্ষত্রে এখন সূর্য যদি অবস্থান করে, তো এই নক্ষত্রে অবস্থান করা মানে পবিত্র নক্ষত্র, গুরুর নক্ষত্র। গুরু হচ্ছে ধর্ম, তাহলে পরমাত্মার প্রতি পূর্ণ বিশ্বাস কিন্তু এই সময় চলে আসবে, ধর্মের প্রতি একটা বিশেষ রুচি চলে আসবে। অন্যায় কাজ কোনো সময় করতে চাইবে না এই নক্ষত্রে, এবং কাউকে অন্যায় কাজ করতেও দিবে না, বাধা দিবে। আবার এই নক্ষত্রে থাকলে সূর্যর যে একটা দাম্ভিক স্বভাব, কারণ রাজার কাঁধেই তো ধনুষবাণ, তো এই নক্ষত্রে থাকলে কিন্তু আবার প্রচণ্ড চট করে রেগেও যাবে, তার সাথে আবার চট করে আবার ঠান্ডাও হবে, দয়ালু হবে, পরোপকারিতার স্বভাব চলে আসবে, বিপদে আপদে পাশে দাঁড়ানোর চেষ্টা করবে, দানশীল হয়ে যাবে। সেরকম ধর্মের প্রতি আবার রুচি জেগে যাবে যে কী রয়েছে। খুবই ভালো নক্ষত্র। এবং যে নক্ষত্রে এই পুনর্বসু নক্ষত্রের লক্ষ্য স্থির করে যদি কোনো কাজ করা যায় অবশ্যই কিন্তু সমাধান হবে, এবং যেটা দীর্ঘদিন ধরে চলে আসছে যে কাজগুলো, সেই কাজগুলো কিন্তু সম্ভব হওয়ার সম্ভাবনা থাকছে এই সময়কালে। লক্ষ্যভেদ করতে পারবে। এবং এই সময়কালে বুধের সাথে যে সূর্যের জুতিটা তৈরি হচ্ছে, বুধাদিত্য যোগ, বুধ কিন্তু থাকছে আবার নিজের নক্ষত্র অশ্লেষা নক্ষত্রে, কর্মের ঘরের অধিপতি অশ্লেষা নক্ষত্রে থাকছে নিজের নক্ষত্রে। তো কর্মক্ষেত্রে যতই অসুবিধা তৈরি হোক, যতই সংঘর্ষ তৈরি হোক, যত সংঘর্ষ করবে তত ভাগ্যের ভালো ফল পাবে এই সময়কালে। কারণ সূর্য আবার নিজের ঘর থেকে দ্বাদশে অবস্থান করছে, তাহলে ভাগ্যের প্রতি সংঘর্ষ যত করবে, যত তীক্ষ্ণ যত বিশ্লেষণ করে চলবে, তারা কিন্তু যথেষ্ট সফলতা পাবে নিজের কর্মক্ষেত্রে। বহুদিন ধরে থেমে থাকা সরকারি কাজগুলো এই সময় উদ্ধার হবে। তো যাই হোক, পুনর্বসু নক্ষত্রে যথেষ্ট ভালো ফল পাবে এই ধনুরাশি। সংঘর্ষ তো জীবনে থাকবে, আমাদের প্রতিনিয়ত জীবনে সংঘর্ষ, এটা তো সবারই একসাথে এক কথায় বলতে গেলে লেজুর হয়ে গেছে, যে সংঘর্ষ ছাড়া কেউ এগোতে পারবে না। আমাদের পৃথিবীতে যা এখন যে জিনিসটা তৈরি হচ্ছে, প্রত্যেকটা মুহূর্তে কম্পিটিশন। তো সূর্যের যে অবস্থান, এই যে পুনর্বসু নক্ষত্রের লক্ষ্য স্থির যদি করে থাকে এবং একাগ্রতার সাথে যদি কাজ করে, সেটা সরকারি হোক বেসরকারি হোক, যেই টার্গেটেই যেই টার্গেট নিবে সেই টার্গেটটাকে পূরণ করতে পারবে এই সময়কালে এই পুনর্বসু নক্ষত্রে। এরপরে জুলাই মাসের 20 তারিখে চলে আসবে পুষ্যা নক্ষত্রে, এবং এই নক্ষত্রে আগস্ট মাসের 2 তারিখ পর্যন্ত থাকবে। পুষ্যা নক্ষত্র হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, অধিপতি দেবতা দেবগুরু বৃহস্পতি, এবং নক্ষত্রের অধিপতি শনিদেব অবস্থান করছে আবার ওই চতুর্থ ঘরে, যেটা মীন রাশিতে, দেবগুরু বৃহস্পতির রাশিতে। এখন শনিও বকরি, আবার দেবগুরু বৃহস্পতিও উদয়। শনি বকরি অবস্থায় রাশির উপর দৃষ্টি থাকছে, অর্থাৎ গুরুর মূল ত্রিকোণ রাশিকে দেখছে। সেরকম কিন্তু দেবগুরু বৃহস্পতি যেরকম নিজের রাশির উপর দৃষ্টি দিচ্ছে, সপ্তম দৃষ্টি, সেরকম আবার নবম দৃষ্টি দিয়ে দেখছে শনির মূল ত্রিকোণ রাশি, সেটা হচ্ছে কুম্ভ রাশিকে। আর অপরদিকে সূর্য ওই শনির নক্ষত্র অষ্টম ঘরে অবস্থান করছে। তো এখানটা তো একটা সংঘর্ষ জিনিস বুঝাচ্ছে, এটা ঠিক, কিন্তু দীর্ঘকালীন ধরে যে কাজগুলো আটকে ছিল, যেরকম জায়গা জমি সংক্রান্ত কোনো বিষয় হোক, যে কাজগুলো একদম হচ্ছিল না, খুব ধীরগতি হয়ে গেছিলো, সেই কাজগুলোতে আবার সফলতা পাবে। বা দীর্ঘকালীন কোনো জায়গা জমি সংক্রান্ত যদি কোনো বিবাদ থাকে, সেই বিবাদের সমাধান হবে। শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক আবার যথেষ্ট খারাপও হবে এই নক্ষত্রে। আবার আত্মীয় স্বজনদের সাথেও কিন্তু সম্পর্ক খারাপ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই নক্ষত্রে। এই নক্ষত্রে সূর্যের অবস্থান, পিতা মাতা উভয়ের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট আবার খেয়ালও রাখতে হবে। বন্ধুবান্ধবদের সাথেও কিন্তু একটা সম্পর্ক বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা থাকছে। সম্পর্কের দিক থেকে একটা বিচ্ছেদের সম্ভাবনা থাকছে, এটা ঠিক, কিন্তু অন্যান্য দিক থেকে আবার যথেষ্ট সফলতা পাচ্ছে। কর্মক্ষেত্রে যারা খাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন, খাবারের কোনো প্রোডাক্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, ক্যাটারিং হোক, হোটেল ব্যবসা হোক, রেস্টুরেন্টের ব্যবসা হোক, যে কোনো খাবারের কাজ, কোনো খাবারের কাঁচামালের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, সেই কাজগুলোও কিন্তু যথেষ্ট ভালো হবে। আবার যারা কমিশন এজেন্টে কাজ করছেন, একসাথে বহু লেবারকে কোনো জায়গায় খাটাচ্ছেন, এই রকম কমিশন এজেন্টে যারা কাজ করছেন, সেই কাজগুলো ভালো হবে। কিংবা যারা এলআইসি হোক বা অন্য রকম কাজ, যেটা ফাইন্যান্সের কাজগুলো হচ্ছে কমিশন এজেন্টের উপর কাজ, সেই কাজগুলো ভালো হবে। কারণ যে মুহূর্তে সূর্য এই জুলাই মাসের 20 তারিখে পুষ্যা নক্ষত্রে থাকবে, সেই সময় কিন্তু আবার বুধও বক্রি হয়ে যাচ্ছে নিজের নক্ষত্রে। 18 তারিখে কিন্তু বুধ বক্রি হয়ে যাচ্ছে, নিজের নক্ষত্র অশ্লেষাতে বক্রি হচ্ছে,
অর্থাৎ এই সময়কালে কিন্তু সেই মানে কমিশন এজেন্টের কাজগুলো যথেষ্ট ভালো হবে। আবার যারা সরকারি কাজে যুক্ত রয়েছেন, যারা ফাইন্যান্স ডিপার্টমেন্টে রয়েছেন, তাদের কাজগুলো যথেষ্ট ভালো হবে এবং কারো যদি পরিবর্তন হওয়ার কথা থাকে, যে ট্রান্সফার, সেই ট্রান্সফারের অর্ডারও ক্যান্সেল হয়ে যাবে বা ধীর গতি হয়ে গেল, যে এই মুহূর্তে হচ্ছে না, আবার কোনো অন্য সময় হবে, এরকমও থেমে যাওয়ার প্রবল সম্ভাবনা এই সময়কালে থাকছে। এরপরে আবার আগস্ট মাসের 3 তারিখে এই সূর্যদেব চলে আসবে অশ্লেষা নক্ষত্রে। এটা হচ্ছে বুধের নক্ষত্র এবং এখানটাতে 16ই আগস্ট পর্যন্ত থাকবে। এই সময় আবার বুধ চলে আসবে, আবার হচ্ছে ওই পুষ্যা নক্ষত্রে বক্রি অবস্থায় চলে আসবে। শনির নক্ষত্রে কিন্তু বুধ অবস্থান করবে। বুধাদিত্য যোগের একটা ভালো প্রভাব পড়বে এই সময়কালে। অষ্টম ঘরে যেগুলো গোপন কাজগুলো করা হয়, সেই কাজগুলোতে বিশেষ উন্নতির যোগ রয়েছে এবং নিজের কাজকে যদি কোনো ক্ষেত্রে আটকা পড়ে যায়, কোনোভাবে রিলিজ হচ্ছিল না, তো সেই কাজগুলোও কিন্তু এই সময়কালে রিলিজ হবে নিজের বুদ্ধির দ্বারা, নিজের তীক্ষ্ণ বুদ্ধির দ্বারা। কারণ এই অশ্লেষা নক্ষত্রে রাজা অবস্থান করবে, তো নিজের জিনিস ছাড়া কিন্তু বুঝবে না কিভাবে নিজের কাজকে হাসিল করতে হবে, সেটা কিন্তু ভালো বুঝবে এবং সেটা কিন্তু করেই ছাড়বে। যত বড়ই বিপদে পড়ুক, যত বড়ই অশান্তিতে পড়ুক, নিজের কাজকে হাসিল করেই ছাড়বে এই অশ্লেষাতে যখন সূর্য থাকবে। তবে অশ্লেষা নক্ষত্রে যখন সূর্যদেব থাকবে তখন কিন্তু ধর্মের প্রতি আবার বিশেষ আস্থা আসবে। কারণ অশ্লেষা নক্ষত্রের এটাই মেন গুণ, যে যত বড়ই মানে যে অবস্থাতেই থাকুক, ভালো থাকুক খারাপ থাকুক, ধর্মের প্রতি একটা বিশেষ রুচি চলে আসবে। কারণ অশ্লেষা নক্ষত্রের মেন যে পুরুষার্থ, যেরকম অর্থ সেরকম কিন্তু আবার ধর্ম। তো ধর্মের দিকে একটা বিশেষ রুচিও কিন্তু এই সময়কালে চলে আসবে। আত্মবিশ্লেষণ করার ক্ষমতাটা যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে এবং ঈশ্বরের প্রতি একটা যে বিশেষ মানে চিন্তা, সেই কিন্তু জিনিসটা উঠে চলে আসবে এই নক্ষত্রে যখন থাকবে। তবে এই নক্ষত্রে থাকলে সাংসারিক জীবনে আবার অশান্তিও ঘটে যায়, বুঝতে যায় না, কিন্তু সেই জায়গাটা ভালো কাজ করবে দেবগুরু বৃহস্পতি, যেহেতু তার সপ্তম দৃষ্টিটা রাশির উপরে পড়ছে। তো অশান্তি হলেও সংসার দাম্পত্য জীবনে সেই জায়গাটা যথেষ্ট আবার নিরাময় হবে। তো যাই হোক, এই সময়কালে কোন উপাচার করবে? প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। এছাড়া সূর্যদেবকে অবশ্যই অর্ঘ্য দিবেন, গুরুর আশীর্বাদ অবশ্যই নেবেন। যারা দীক্ষা নেননি গুরুর দীক্ষা, তারা অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। যে কোনো কাজ করতে গেলে পিতা মাতা উভয়েরই আশীর্বাদ নেবেন, নিয়ে তারপরে কোনো কাজ শুরু করবেন, দেখবেন যথেষ্ট সফলতা পাবেন এই সময়কালে। আর ধনুরাশির বলতে গেলে এই সূর্য অষ্টম ঘরে আসছে, নিজের ব্যয়ের ঘরে আসছে, সংঘর্ষ তো অবশ্যই থাকবে। শনির ঢাইয়া চলছে, সংঘর্ষ সব কিছুতেই থাকবে এবং প্রত্যেকটি সংঘর্ষতে যথেষ্ট ভাগ্যও যথেষ্ট ভালো কাজ দিবে। কারণ যত সংঘর্ষ করবে ভাগ্য তত চকচক হবে এই সময়কালে এই ধনুরাশির। তো যাই হোক, আমি তো আলোচনা করলাম অনেক দাদা দিদি ভাই বোনদের জন্মছকে হয়তো দেখালো সূর্যের অবস্থান বা অন্যান্য গ্রহদের অবস্থান খারাপ রয়েছে, তাদের কাছে বিশেষভাবে বলবো কোনো ভালো জ্যোতিষীয় পরামর্শ নিতে। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবো একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।